এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এনসিপি আর জামাত এই অবস্থাটা করতে পারবে? এই সুবিধাটা পাবে না তো। এটা যতদিন থাকবে ততদিন তাদের সুবিধা হবে। মূল লক্ষ্য তো এটাই, আর কিছুটা। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। ব্যারিস্টার রবিন ফারহানার শেষ প্রশ্নটি মাসুদ কামালের অভিযোগের রেশ ধরে করতে চাই যে সারা দেশে বিএনপি চাঁদাবাজি করছে, যদি ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি তৃণমূল এতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, ক্ষমতায় গেলে কি হবে? ক্ষমতায় গেলে কি হবে এটা তো যদি ক্ষমতায় যায় তখনই দেখা যাবে, এটা তো আর আমি এখন বলতে পারবো না কি হবে। আর বাংলাদেশে যেহেতু একটা সরকার আছে, তো এই সরকারের তো চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স, তো সরকারের পুলিশ আছে, বাহিনী আছে, তারা কেন ধরে না? বিএনপি তার যতদূর সম্ভব বহিষ্কার করার করেছে, হয়তো যতজন বহিষ্কার হয়েছে তার চেয়ে চাঁদাবাজের সংখ্যা আরো অনেক বেশি। কারণ গতকালকে আমি প্রথম আলোতে দেখছিলাম একজন খুব গর্ব করে বলতেছে, উনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক, যে আমাদের এখন সিজন চলতেছে। তো এখন কি বলবো, এটা তো আর কিছু বলার নাই। এখন সরকার ব্যবস্থা নেয় না, সরকার চাঁদাবাজি অবাধে করতে দিচ্ছে, তো এটা তো বিরাজনীতিকরণেরই একটা প্রক্রিয়া। আমি ব্র্যাকের যেই জরিপের কথা আপনি বললেন, বিরাজনীতিকরণের একটা, বিআইজির জরিপের কথা বলেছি, বিআইজির জরিপের কথা, সেটা যেমন বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া, তার একটা অংশ। আমি তো মনে করি এই যে ক্রিমিনাল অফেন্স দলের সঙ্গে যুক্ত যারা তারা করতেছে, সেখানেও তো সরকারের তেমন কোনো টনক নয় না। ধরুন এই যে পরিবেশ উপদেষ্টা সারা জীবন ধরে খালি পিআইএল করেই গেলেন কোর্টে, এই যে বালু আর পাথর নিয়ে মানে একেবারে দুর্নামে টেকা যায় না। সব দল নাকি এক বিষয় ঐক্যমত আসছে, ঐক্যমত কমিশনে গিয়ে সব দল ঐক্যমত হয় না, বাট বালু পাথর নিয়ে দলগুলোর মধ্যে কোনো মতের অমিল হয় না। তো কোথায় এখানে পরিবেশ উপদেষ্টা কি ভূমিকা পালন করতেছে না তো। উনি আজকে দেখলাম খুব দুঃখ নিয়ে বলছে, আমি যেদিকে যাই সেদিকেই সমস্যা দেখি, আমার সময় 12টা হাতি মারা গেছে। তো আপনি বলেন, এগুলো কোনো দায়িত্বশীল পদে থাকা মানুষের কথা? তবে কি সরকারের উৎসাহে চাঁদাবাজি চলছে? আমি জানি না কার উৎসাহে চলছে। বাস্তবতা হলো চাঁদাবাজি চলছে, বাস্তবতা হলো সরকার ব্যবস্থা নিচ্ছে না, বাস্তবতা হলো মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে, বাস্তবতা হলো মানুষ আতঙ্কে আছে। এটা হলো বাস্তবতা। আমি যা দেখি আমি আপনাকে সেটুকু বললাম, এর ভিতরের কাহিনী আমি জানি না। তো বলা হয়ে থাকে যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা কিছুটা বিএনপির প্রতি ঝুঁকে গেছে, এমন অভিযোগ কিন্তু এনসিপি নেতাকর্মীদের। আসলে কি তাই? এটা দুইটা কারণ হইতে পারে। এনসিপির এই কথা বলার পিছনে দুইটা কারণ হইতে পারে। এক হলো যে তারা অলরেডি বাংলাদেশের মাটিতে রাজার দল হিসেবে এস্টাবলিশড। এটা আমরা বলতেছি তা না, সিপিডির মতো সংগঠনও, থিঙ্ক ট্যাঙ্কও বলতেছে যে তারা সরকারের মানে আশীর্বাদ পুষ্ট একটা দল। টিআইবি এমনটি বলেছে, টিআইবি একই কথা বলেছে। সো ওইখান থেকে বের হয়ে আসতে হলে তাদেরকে আরেকটা দলের উপর দায় চাপাতে হবে। সো সেটা একটা ট্যাকটিক্স হতে পারে। আর দুই যেটা হতে পারে সেটা হচ্ছে যে তারা যে ধরনের সুবিধা গত 1 বছর ধরে পেয়ে এসেছিল, অবাধে চাঁদাবাজি করার সুবিধা, নিজের দলের নারী নেত্রীদেরকে হেনস্থা করার সুযোগ সুবিধা, নিজের দলের থেকে বের হয়ে গিয়ে নারী নেত্রীরা কমপ্লেন করছেন, মানে আমি উমামা ফাতেমার কথা বলছি, মানে শুধু যে নারী ঘটিত স্ক্যান্ডাল তাই না, অন্যান্য আর্থিক নানা স্ক্যান্ডাল, স্ক্যাম, অনেক কিছু, এটা এগুলো বেরোচ্ছে। এগুলো তারা যে 1 বছর করতে পেরেছে, এখন হয়তো তারা সেই লাইসেন্সটা পাচ্ছে না। যেমন পরিবেশ উপদেষ্টা দুদিন আগে বলে, এনসিপি যাই বলুক, সরকার যখন বলছে তখনই নির্বাচন। সো ইট ওয়াজ আ বিগ ব্লো অন দেম। তারা তো এটাতে অভ্যস্ত না, তারা তো প্যাম্পার্ড হয়ে অভ্যস্ত। মাসুদ কামাল, এই বিষয়ে যদি আপনি মন্তব্য করেন, এতদিন আমরা শুনে এসেছি যে সরকারের সাথে এনসিপির এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এনসিপি কিংস পার্টি। এখন আমরা দেখছি যে এক ধরনের বিপরীতমুখী অবস্থান। সেটি কি আসলেই বাস্তবতা নাকি লোক দেখানো কিছু হচ্ছে? দুইটাই হতে পারে, লোক দেখানো হতে পারে, আর বাস্তবতা হতে পারে। বাস্তবতা হতে পারে এই কারণে, এনসিপিটাকে ইউনূস সাহেব তৈরি করছিল কেন? উনি মনে করছিল যে ওনার একটা খায়েশ ছিল একটা পলিটিক্যাল পার্টি করার, আগে একবার সেটা হয় নাই, পূরণ হয় নাই। উনি চাইছিল এইবার বোধ হবে, কিন্তু এইবারও হয় নাই। এটা ওনার দোষটা, এটা মানে উনি ক্ষতি করছে, কিন্তু এনসিপি নিজেরাই নিজেদের মানে ক্ষতি করে ফেলাইছে। এনসিপি পোলাপানের যে দায়িত্ব, টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে, সমানে এগুলো আরম্ভ করছে তারা। ক্ষমতা টাকা পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছিলো। এখন যখন দেখলো এনসিপি হচ্ছে না, তখন ওনার তো একটা এক্সিট রুট লাগবে না, এক্সিট প্ল্যান তো লাগবে। কার উপর ভর করে উনি করবেন, বেরিয়ে যাবেন। দেখেন 1/11-এর সময় কিন্তু ওই আর্মি চিফ ছিল, যারা ছিল আর্মির যারা ছিল, এদের কিন্তু একটা প্ল্যান ছিল যে আমরা আওয়ামী লীগের উপর ভর করে তারপরে বাইরে যাবো, এবং তারা নিরাপদে যেতেও পেরেছেন। এইবার তাহলে তারা কার উপর ভর করবেন? এখন উনি বিএনপির বন্দরে নৌকা ভিড়াইছেন যে বিএনপির উপর ভর করে আমি বেরিয়ে যাবো আমরা। এই জন্য উনি বিএনপি দিকে একটু বেশি ঝুঁকছেন। এটা আবার এনসিপি পছন্দ করতেছেন না। এনসিপি বলছে তোমরা আমাদের মাঠে নামাই দিয়ে এখন তুমি উপর থেকে মই কায় নিতেছো, গাছে উঠে, এটা তো হয় না। এখন এনসিপি পোলাপান অত তো কোনো ব্যালেন্স নাই, তারা মানে উল্টাপাল্টা কথা বলতেছে যে অমুক জায়গায় যে সিরজা দিয়ে আসছো, মুখ করছো, তমুক করছো, এগুলি কোনো ভাষা হলো বলতেছে ওরা। এটা ওদের বয়সজনিত ভাষা, কিছু করার নাই। সংস্কার জিনিসটা কী রে ভাই বলেন তো? এই যে সংস্কার করতেছে, একটা সংস্কার করতেছে, ওনার কিছু ভাড়াটে বুদ্ধিজীবী আছে বিদেশ থেকে নিয়ে আসছে আমদানি করে, আর কিছু এনজিও, এদের দিয়ে একটা সংস্কার করেছে। করে না কয়েক এটাই সংস্কার, সবাইকে মানতে হবে। কেন সবাই এটা মানবে কেন? সবার তো নিজ নিজ এজেন্ডা আছে না? সবার নিজ নিজ পলিটিক্স আছে। বিএনপি পলিটিক্স আর জামাতের পলিটিক্স কে এক না তো? তাহলে বিএনপি এক রাজনীতি করে, জামাত এক রাজনীতি করে। তারা কেন আলী রিয়াজের মানবে, সংস্কার মানবে?
আলিয়াস কি বিএনপি করে নাকি জামাত করে? করতে থাকে বামপন্থী দল, বাসদ করতে এক সময়, আমি ওই পার্টি করতাম এক সময়, তো উনি তো ওইটা করতেন। তাহলে এখন উনি এগুলি কি বুঝবেন? তারপরে থাকেন আমেরিকাতে, আমেরিকার সে সিটিজেন, কতটুকু অগ্রগতি হলে যায় যে আমার কিন্তু দূতাবাসে যে জানে আসতে হয়, তো উনি তো ওই লোক, তো এটা কয়ে তো লাভ নাই। তো ওনার দেওয়ার মানে সাজেশন, ওনার দেওয়া ফর্মুলা, ওনার দেওয়া সংবিধান খেয়ার কাম নাই। বিএনপি এটা হ্যাঁ স্যার যা বলছেন ভালো, এটা খুব মানি। বিএনপি তো পলিটিক্স করে, বিএনপি তো এটা নিয়ে জনগণের কাছে যাবে, তার তো একটা এজেন্ডা আছে। জামাতেরও জনগণের কাছে যাইতে হবে। উনি কার কাছে যাবে? উনি বড় জোর ইউনুস সাহেব, আর তা না হলে যে আপনার মার্কিন দূতাবাস। তাহলে ওনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। এদের সংস্কার না হইলেও হবে না, এটা তো কোনো সংস্কারই মনে করি না আমি এটারে। আমি একটা কথা বলি, এটা মাথায় রেখেন, লেখা রাখেন আজকে। বিএনপির 31 দফা আছে, 31 দফা তারা আরো 3 বছর আগে দিচ্ছে, দিয়া এই 31 দফা তারা সারা দেশে ক্যাম্পেইন করছে। নির্বাচিত যদি বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি এই সংস্কারের যেগুলো যেগুলো 31 দফার সঙ্গে মিলবে সেগুলি নিবে, বাকিগুলি আলহামদুলিল্লাহ। আসলে কি তাই ব্যারিস্টার রুমিন ফারহানা? না, বিএনপি তো 31 দফা যেমন দিয়েছে, একই সঙ্গে ঐক্যমত কমিশনে গিয়ে বেশ অনেকগুলো বিষয় একমত পোষণ করে এসছে। বিএনপি বরাবরই বলছে তারা অনেক ছাড় দিচ্ছে, এবং যেই বিষয়গুলোতে তারা একমত পোষণ করছে না সেই ব্যাপারে কিন্তু তারা চাইলে এখন ওয়াদা করতে পারতো, পরে গিয়ে ক্ষমতায় গিয়ে সেটা ইমপ্লিমেন্ট নাও করতে পারতো। সো এই সুযোগটা যেহেতু তারা নেয়নি, সো তারা যখন হ্যাঁ বলছে, আমরা ধরে নিতে পারি তারা সেটাকে মিন করেই হ্যাঁ বলছে। এবং তারা যেই বিষয়গুলোতে না বলে দিচ্ছে, একেবারে স্ট্রেইট নো, সেই বিষয়গুলোতে আমরা ধরে নিতে পারি যে বিএনপি এই ব্যাপারে কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। সো আমি মনে করি যেগুলো তারা করতে চায় সেই ব্যাপারে তারা ঐক্যমত কমিশনের সঙ্গে একমত হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে 84টি প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। অ্যাবসলিউটলি। সেই 84টি প্রস্তাব বাস্তবায়নের নিশ্চয়তা কি বিএনপি দিবে? বিএনপি তার মেয়াদকালে যতটুকু সম্ভব ডেফিনেটলি বাস্তবায়ন করবে, এবং বিএনপি যদি বাস্তবায়ন না করে এবং সেটা যদি মানুষকে ক্ষুব্ধ করে থাকে, তার জবাবও মানুষ তার ভোটের মাধ্যমে দিবে। সে কারণেই একটা সুষ্ঠু সঠিক নির্বাচন প্রক্রিয়া জারি থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রক্রিয়া যদি ব্যাহত হয়, তখন অটোমেটিক্যালি ক্ষমতায় যেই থাকুক তার পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা, তার পক্ষে মাফিয়াতন্ত্র বা লুটপাটতন্ত্র কায়েম করা সহজ হয়ে যায়। বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের রাজনৈতিক তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি নানামুখী আলোচনা চলছে, এবং সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়টি। নির্বাচন রাজনীতিতে আমরা বিভিন্ন সময় ডিপ স্টেটের কথা বলি, আন্তর্জাতিক অঙ্গনের তৎপরতার কথা শুনি, কতটুকুন প্রভাব আসলে ফেলে? দেখুন, বাংলাদেশ তো কোনো জগৎ বিচ্ছিন্ন দেশ নয়। বাংলাদেশ বিশ্বের মধ্যেই একটা ছোট দেশ। সো এই দেশে নানান দেশের সঙ্গে যেমন বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, তেমনি ভূরাজনৈতিক সম্পর্কও আছে। সো সেই জায়গা থেকে দেখলে যেই দলটি বাংলাদেশে এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আগামীকাল নির্বাচন হলে যেই দলটির ক্ষমতায় যাবার সম্ভাবনা সবচাইতে বেশি, সেই দলের প্রধানের সঙ্গে অন্যান্য দেশের যারা রাষ্ট্রদূত আছেন কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা বৈঠক করবেন, এটা খুব অবাক হওয়ার মতো ব্যাপার নয়। তবে আপনি যেটা প্রশ্ন করেছেন যে তিনি যুক্তরাজ্যে গিয়ে দেখা করেছেন, এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে বাংলাদেশে তো অটোমেটিক্যালি অন্যান্য দলের নেতারা অবস্থান করছেন। জামাতের আমিরও বাংলাদেশেই আছেন, এনসিপির নাহিদও বাংলাদেশেই আছেন, অন্যান্য যে পলিটিক্যাল পার্টিস গুলো আছে সবার প্রধানই কিন্তু বাংলাদেশে আছে। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে নেই, সো তার সঙ্গে আসলে ফেস টু ফেস কথা বলতে হলে ওনাকে দেশের বাইরে গিয়েই কথা বলতে হবে, সো উনি সেটাই করেছেন। আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। আন্তর্জাতিক মান আসলে কিভাবে